আজকের এই ক্লাসে আমি সবাইকেই ওয়েলকাম জানাই। আমাদের অনলাইন ব্রিজ কোর্স ইন ফিজিক্স শুরু হয়েছিল 2 মাসের উপর হয়ে গেছে। তো বিভিন্ন কারণে ডেটের সমস্যার জন্য আমরা 2 মাসের পরেও ডেটগুলো এক্সটেন্ড করেছি, কেননা স্টুডেন্টরা খুবই ইন্টারেস্টেড এত ধরনের টপিকের ক্লাস হচ্ছে সেই ব্যাপারে, এবং ফ্যাকাল্টিরাও খুবই ইন্টারেস্টেড স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাক্ট করবেন বলে। ইনফ্যাক্ট মানে এতটা টাইট শিডিউল হচ্ছিল বলে আমি বলেও ছিলাম, ঝুমাকেও বলেছিলাম তাহলে দেখ পরে আলাদা করে অ্যারেঞ্জ করবো কিনা, কিন্তু ঝুমা বলল যে না, এখানেই আমি ক্লাস নেব। আচ্ছা, এইবারে আসি। আজকের টপিক তো আমি গ্রুপে লিখে দিয়েছিলাম অলরেডি। এবার হচ্ছে যে ঝুমা আজকের যিনি রিসোর্স পার্সন, ঝুমা আমার অনেক অনেক পুরনো বন্ধু। আমরা কাল্টিভেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে একসঙ্গে পিএইচডি করেছি, মানে একই ইয়ারে আমরা ঢুকেছিলাম। তো সেই হিসাবে আমার ব্যাচমেট ঝুমা। কাল্টিভেশন থেকে পিএইচডি কমপ্লিট করার পরে অনেক মানে নামকরা ইনস্টিটিউটে, যেগুলো তোমরাও নাম শুনেছো এখন আশা করি, কেননা তোমরা এগুলো নিয়ে ভালোই খোঁজাখুঁজি শুরু করেছো। তো অনেক কিছু, অনেক প্রেস্টিজিয়াস ফেলোশিপ নিয়ে ঝুমা পোস্ট ডক করেছে। ফর এক্সাম্পল রাদারফোর্ড অ্যাপেলটন ল্যাবরেটরিতে শি ওয়াজ মেরি কুরি ফেলো। আচ্ছা, এরপরে ইউকেতেই আর ইউকেতে লাভবোরো ইউনিভার্সিটিতে পোস্ট ডক ছিল। জার্মানি ড্রেসডেনে ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর কেমিক্যাল ফিজিক্স অফ সলিডস, সেখানে পোস্ট ডক হিসেবে ছিল। বর্তমানে ঝুমা আইআইটি গোয়াতে ফ্যাকাল্টি হিসেবে আছে। ঝুমার রিসার্চ এক্সপিরিয়েন্স মেনলি ম্যাগনেটিক স্ট্রাকচার এবং ইন্টারাকশনস, কিন্তু তারপরে সেই তার এক্সটেন্ডেড অনেক ফিল্ডেও কাজ করেছে। নিউট্রন স্ক্যাটারিং আছে তার মধ্যে, স্পিন অরবিট কাপলিং এটসেট্রা। তো এগুলো তোমাদের জন্য খুব বড় বড় নাম হয়ে যাবে। ঝুমা সেগুলো নিয়ে যতটা পসিবল সেটা তো বলবেই, তাই সেগুলোতে আমি যাচ্ছি না। ঝুমাকে একবার ফর্মাল থ্যাঙ্কস বলে দিই শুরুতেই। আর আরেকটা জিনিস আমি মিস করে গেলাম, সেটা হচ্ছে যে এই ব্রিজ কোর্সটা অর্গানাইজ করছে হলদিয়া গভর্নমেন্ট কলেজের ডিপার্টমেন্ট অফ ফিজিক্স ইন কোলাবোরেশন উইথ দ্য আনসার্টেনটি প্রিন্সিপাল ইয়োর কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেল। এবং আমাদের এখন এই রিসেন্ট প্রত্যেকটা প্রোগ্রামেই টেকনিক্যাল হোস্ট হিসাবে আমাদেরকে হেল্প করছে আমাদের ইউটিউব চ্যানেলের একজন ইন্টার্ন, ওর নাম সমৃদ্ধি দত্ত। তাহলে আমি ঝুমাকে রিকোয়েস্ট করছি ক্লাস শুরু করার জন্য। থ্যাংক ইউ দেবলীনা। তো আমি অ্যাকচুয়ালি একটু ভয়ে ভয়ে আছি, দেবলীনা প্রচুর এই বিএসসির ক্লাস নাই বলে কনফিডেন্ট। তো আমি চেষ্টা করব প্রথম থেকে বোঝানোর। তো আমি শেয়ার করছি, জাস্ট মিনিট। মাঝখানে যে কোনো জায়গায় তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে আটকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? হ্যাঁ, যেখানটায় অসুবিধা হবে তখনই বলবি, না হলে পরে অত মনে থাকবে না আর পরে কনফিউজড হয়ে যেতে পারিস। তো এই আমি পুরো জিনিসটাকে দেবলীনাকে বলেছি যে দুটো ক্লাসে ভাগ করে নেব, ইন্ট্রোডাকশন টু ম্যাগনেটিজম অ্যান্ড পাথওয়ে টু রিসার্চ। তো আজকের পার্টে মেনলি থাকবে ম্যাগনেটিজমের কিছুটা হিস্ট্রি, তারপর বার ম্যাগনেট, বেসিক কিছু জিনিস বার ম্যাগনেট অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটের। তো পরের দিনে আমরা ওখান থেকে কিছুটা স্পিনের কনসেপ্টে গিয়ে ফেরোম্যাগনেটিক অ্যান্টি ফেরোম্যাগনেটিক কিছু ইন্টারাকশন এগুলো দেখার চেষ্টা করব। তো তোমরা সবাই আশা করি এই এই ছবিটার সাথে পরিচিত না। আমার যতদূর মনে আছে আমাদের ক্লাস 11-12 ফিজিক্সের প্র্যাকটিক্যালে প্রথম এই বার ম্যাগনেট আর লৌহ চূর্ণ দিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে হতো, চৌম্বক বলরেখা অঙ্কন করতে হতো। তো এটা হলো গিয়ে তারই একটা ছবি। তো বেসিক্যালি এই চুম্বকত্ব, চুম্বক, ম্যাগনেটিজম, এই জিনিসটা আমাদের ভেতরে না জানলেও ছোটবেলা থেকেই খুব ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের কিছু জিনিস, হয়তো ছবি আছে, কিছু খেলনা আছে, ফ্রিজের ওপর আটকে যায় বা কোনো একটা মেটালের জিনিসের ওপরে আটকে যাচ্ছে, এগুলো বিভিন্ন খেলনা হিসেবে আমরা দেখতাম। তাতে কিছু নেই, এমনিতে কিছু হচ্ছে না, কিন্তু যদি কোনো ধাতব জিনিস যেমন লোহা যদি থাকে সেখানে আটকে যাচ্ছে। তো এমনকি এই এই আলবার্ট আইনস্টাইনের এই কথাটা আমার খুব ভালো লেগেছিল। তো উনি বলেছিলেন যে
A wonder I experienced as a child of 4 or 5 years when my father showed me a compass. That this needle behaved in such a determined way did not at all fit into the nature of events. I can still remember, or at least I believe I can remember, that this experience made a deep and lasting impression on me. তো অ্যালবার্ট আইনস্টাইন যেমন বলেছেন যে 4-5 বছর বয়সে তার বাবা তাকে একটা কম্পাস দেখিয়েছিলেন, এবং সেই কম্পাসের যে কাঁটা সেটা অ্যাকচুয়ালি বিভিন্ন দিক নির্দেশ করছে, সেটা ওনার মনে একটা গভীর ছাপ ফেলেছিল। সেরকম আমার মনে হয় যে ম্যাগনেট, চুম্বক নিয়ে ছোটখাটো কোনো জিনিস আমাদের সবার মনেই একটা কিছু ছাপ ফেলে রেখে গেছে। তো প্রথমে দেখে নি এই ম্যাগনেটিজমের কিছুটা ইতিহাস। তো প্রথম যে ম্যাগনেটিজম বা চুম্বকত্ব আবিষ্কার হয়েছিল সেটা খুবই ইন্টারেস্টিং জিনিস। তো সেটা হয়েছিল অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গাতে একসাথে হয়েছে, কিন্তু একটা যেমন প্রাচীন গ্রিস বা চীনে লোডস্টোন আবিষ্কার হয়েছে একই সাথে, কিন্তু আরেকটা ইন্টারেস্টিং গল্প হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়া নামক একটা জায়গাতে একজন মেষ পালক হঠাৎ একদিন ওই মেষ মানে অ্যাকচুয়ালি ভেড়া, ওই ভেড়া চড়াতে গিয়ে তার পায়ের কিছু জুতো টাইপের কিছু ছিল, তাতে লোহার কোনো জিনিস ছিল, সেটা এক ধরনের পাথরে দেখছেন আটকে গেছে। তো সেই মানে এটা বলা হয়, এটা এত আগের, কিন্তু এটা বলা হয় যে সেই ম্যাগনেসিয়াতে যেহেতু ওই লোডস্টোন প্রথম আবিষ্কার হয়েছিল বলে তার নাম দেওয়া হয়েছিল ম্যাগনেটাইট, যেটা হচ্ছে Fe3O4, যেটাকে তোমরা কেমিক্যাল ফর্মুলাতে বললে ফেরিক অক্সাইডও বলতে পারো। এবং এই ম্যাগনেটাইটেই প্রথম মানুষ অ্যাকচুয়ালি এই যে আকর্ষণ করার ধর্ম এটা দেখতে পেয়েছিল, যেটাকে আমরা চুম্বকত্ব বাংলায় বলি, সেটার জন্যই অ্যাকচুয়ালি এই ম্যাগনেটাইট থেকেই এই প্রপার্টিটার নাম ম্যাগনেটিজম বা এই ধরনের মেটেরিয়াল গুলোকে ম্যাগনেট বলা হয়েছে। তো আরো যদি একটু পার্টিকুলার ভাবে ইতিহাসটা দেখা হয় তাহলে 1263 খ্রিস্টাব্দে পিয়ের দে মেরিকোট, উনি অ্যাকচুয়ালি ম্যাগনেটিক লোডস্টোনের যে ম্যাগনেটিক ফিল্ড সেটাকে উনি একটা কম্পাসের সাহায্যে ওটাকে ম্যাপ করলেন, এবং তিনি প্রথম ডিসকভার করেছিলেন যে এই ম্যাগনেটের দুটো মেরু বা পোল আছে, যেটাকে নাম দিয়েছিলেন নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। এই নর্থ পোল এবং সাউথ পোল নাম দেওয়াটার কারণ অ্যাকচুয়ালি কিছুটা পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরু যেমন আছে সেরকম দুটো প্রান্ত আছে তার থেকে। তার দীর্ঘদিন পরে 1600 খ্রিস্টাব্দের দিকে উইলিয়াম গিলবার্ট, যিনি একজন অ্যাকচুয়ালি ডাক্তার ছিলেন, কুইন এলিজাবেথ ওয়ানের ডাক্তার ছিলেন, তিনি কনক্লুড করেছিলেন যে পৃথিবী নিজে একটা বড় চুম্বক, তার যে দুটো মেরু, উত্তর মেরু দক্ষিণ মেরু, সেটা অ্যাকচুয়ালি চুম্বকের দুটো মেরু। তো আমরা পরে একটা ছবির সাহায্যেও দেখবো পৃথিবীর এই যে বড় একটা চুম্বক সেটার অ্যাকচুয়ালি কনসেপ্টটা কিরকম। এর আরো বেশ কিছুদিন পরে 1820 খ্রিস্টাব্দে একজন ড্যানিশ ফিজিসিস্ট, পদার্থবিজ্ঞানী হ্যান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড, উনি আবিষ্কার করেন যে যদি কোনো ইলেকট্রিক কারেন্ট একটা তারের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে সেটা ওই যে কম্পাসটা কিন্তু অনেক আগে আবিষ্কার হয়েছিল, মনে রাখতে হবে। কম্পাস অনেক আগের থেকে, যখন সমুদ্রে জাহাজে চেপে কোনো কিছু ম্যাপ না দেখে লোকজনে দেশ খুঁজতে বেরোতো, তখন থেকে ওই কম্পাস ব্যবহার করতো দিক নির্দেশের জন্য। তো ওরস্টেড কি দেখলেন? ওরস্টেড দেখলেন যদি কোনো একটা তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় এবং তার পাশে একটা ওইরকম কম্পাস রাখা থাকে, তাহলে কম্পাস নিডলটা অ্যাকচুয়ালি ডিফ্লেক্ট করে, মানে ওর স্থান চ্যুতি হয়। তো সেটার মানে হচ্ছে গিয়ে এই যে তারের মধ্য দিয়ে ইলেকট্রিক কারেন্ট যাচ্ছে তার জন্য একটা সেটা অ্যাকচুয়ালি সেটা তো একটা ইলেকট্রিসিটির ঘটনা, কিন্তু সেটা একটা ম্যাগনেটকে প্রভাবিত করছে। তার মানে উনি ওখান থেকে বললেন যে নিশ্চয়ই এই ম্যাগনেটিজম আর ইলেকট্রিসিটির মধ্যে কোনো সম্পর্ক আছে।
তারপরে 1830 খ্রিস্টাব্দে ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে ব্রিটিশ বিজ্ঞানী, আর আমেরিকান বিজ্ঞানী জোসেফ হেনরি, ওনারা আলাদা আলাদা ভাবে আবিষ্কার করেছেন যে যদি ম্যাগনেটিক ফিল্ড মানে চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্রের আমরা পরিবর্তন করি, তাহলে কোনো তারের কয়েলের মধ্যে অ্যাকচুয়ালি কারেন্টের সৃষ্টি করতে পারি। আর ফ্যারাডের গল্প খুব ইন্টারেস্টিং। ফ্যারাডে অ্যাকচুয়ালি কাজ করতেন প্রথমে বই বাঁধাই করার দোকানে। তো উনি ওই রকম বিজ্ঞানের বিভিন্ন রকম বই বাঁধাই করতে করতে ফিজিক্সের বিভিন্ন ধরনের লেখা বা বই পড়ে পড়ে উনি ফিজিক্স শিখেছিলেন। তো ওটা শেখার পর উনি কিছুটা নিজের একটা মৌলিক কিছু রচনা করে, তখন হামফ্রে ডেভির নাম তোমরা সবাই শুনেছো। হামফ্রে ডেভি তখন বেশ বড় বিজ্ঞানী। তো হামফ্রে ডেভির কাছে একদিন উনি গেছিলেন। তো হামফ্রে ডেভির বিশাল বড় বাড়ি, তো বাইরের বৈঠকখানাতে ফ্যারাডেকে বসিয়ে রেখেছেন। অনেকক্ষণ বসে থাকার পর হামফ্রে ডেভি এসে ফ্যারাডের কাছ থেকে লেখাগুলো নিয়ে একটু চোখ বুলিয়ে আবার খুব একটা পাত্তা না দিয়ে ফেরত দিয়ে দিয়েছেন। তারপর উনি আবার ঘরের ভেতরে ঢুকে গেছেন। তো ওই ঘরের ভেতরে ঢোকার সময় দরজাতে একটু ফাঁক হয়েছিল এবং ভেতর থেকে যে আলো ছিল সেটা বাইরে আসছিল। তো ফ্যারাডে কিন্তু হাল ছাড়েননি। তো ওনার ওই দরজার ফাঁক দিয়ে একটু আলো আসছে দেখে মনে হয়েছিল দেয়ার ইজ অলওয়েজ এ রে অফ হোপ। তাই কখনো হাল ছাড়া উচিত নয়। এইসব বিজ্ঞান পড়তে পড়তে, বিজ্ঞানীদের গল্প শুনতে শুনতে আমরা এগুলো অবশ্যই আর কি একটা গভীর ছাপ ফেলে যায়। তো ফ্যারাডে এইভাবে ফিজিক্স শিখেছিলেন এবং উনি ধীরে ধীরে এইভাবে শিখে একজন অন্যতম গ্রেটেস্ট এক্সপেরিমেন্টালিস্ট হয়েছেন এখনো পর্যন্ত ফিজিসিস্টের মধ্যে। তো সেই সময় ওনার মনে এই আইডিয়া এসেছিল যে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড তারা একে অপরের সাথে সম্পর্কযুক্ত, এবং উনি সেটা একটা পরীক্ষা করে দেখিয়েছিলেন যে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করি তাহলে একটা তার বা কয়েলের মধ্যে আমরা ইলেকট্রিক কারেন্ট তৈরি করতে পারি। এবং ফ্যারাডে প্রথম ডাইনামো বা জেনারেটর আবিষ্কার করেছিলেন। আর শুধু ফিজিক্স না, ওনার কেমিস্ট্রিতেও বেশ বড় কন্ট্রিবিউশন ছিল। আর ইলেকট্রিক মোটরও ফ্যারাডে প্রথম আবিষ্কার করেছিলেন। তো এটাতে গেল 1830-এর কথা। তারপর 19th সেঞ্চুরির দিকে এলেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তো উনি ছিলেন স্কটিশ পদার্থবিজ্ঞানী, এবং ম্যাক্সওয়েল বেসিক্যালি থিওরি মানে তত্ত্বমূলক গবেষণা করতেন, এবং ম্যাথমেটিক্স ওনার মেন সাবজেক্ট ছিল। তো ম্যাক্সওয়েল প্রথম ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফোর্সের একসাথে একটা ইউনিফাইড সমীকরণ দিয়েছিলেন দুটোর একসাথে মিলে। আর উনি ম্যাক্সওয়েলের এইটা বাদ দিয়েও আরেকটা অবদান হলো গিয়ে খুব গুরুত্বপূর্ণ, যে লাইট বা আলোটা যে একটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটা উনি প্রপোজ করেছিলেন। 19th সেঞ্চুরির শেষের দিকে পিয়ের কুরি দেখালেন যে এই চুম্বক বা ম্যাগনেট গুলো তাদের চৌম্বকত্ব হারায় যদি তাদেরকে একটা নির্দিষ্ট তাপমাত্রার উপরে নিয়ে যাওয়া হয়, এবং সেই তাপমাত্রাটায় পরবর্তীকালে পিয়ের কুরির নাম থেকে নাম হয়েছে কুরি পয়েন্ট। তো সেটা আমরা পরের ক্লাসে যখন ফেরোম্যাগনেটিজম, অ্যান্টিফেরোম্যাগনেটিজম এগুলো একটু দেখব তখন দেখব। তারপর 1900 খ্রিস্টাব্দের দিকে বিভিন্ন বিজ্ঞানী তখন প্রচুর বিজ্ঞানী এই জিনিস নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে শুরু করলেন। তো সুপার কন্ডাক্টিভিটির নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। তো সুপার কন্ডাক্টিভিটি এখনো পর্যন্ত একটা খুব আর কি বিখ্যাত গবেষণার ক্ষেত্র, এবং সুপার কন্ডাক্টিভিটি বা সুপার কন্ডাক্টর দিয়ে বিভিন্ন ধরনের অ্যাকচুয়ালি তার অ্যাপ্লিকেশন আছে। তো সেই সুপার কন্ডাক্টিভিটি কিন্তু প্রথম আবিষ্কার হয়েছিল 1900 খ্রিস্টাব্দে। তো সুপার কন্ডাক্টিভিটি মানে তোমরা জানো যেটা পরিবহন করছে বা পরিবাহিতা। সুপার কন্ডাক্টিভ মানে
যখন কোনো পরিবাহী, আচ্ছা পরিবাহীর মধ্য দিয়ে পরিবহনে বাধা সৃষ্টি করে রোদ। তো যদি রোদ না থাকে তাহলে বেশি বেশি করে, যদি কারেন্টের কথা ধরি, বেশি করে কারেন্ট প্রবাহিত হবে তারের মধ্য দিয়ে। ওই জন্য তো আমরা দেখি যে তোমার তামার তারের মধ্য দিয়ে বেশি কারেন্ট প্রবাহিত হয়, কিন্তু তুমি যদি ওখানে একটা কাঠ রেখে দাও তো তার মধ্য দিয়ে হয় না। তার কারণ হচ্ছে গিয়ে রোদ সৃষ্টি করছে বলে। তো সুপার কন্ডাক্টিভিটিতে যে পদার্থগুলো সুপার কন্ডাক্টর হয় সেইগুলোতে রোদ শূন্য হয়। তো তার মধ্য দিয়ে একটা ইনফাইনাইট অ্যামাউন্ট অফ, মানে অসীম তড়িৎ প্রবাহ হতে পারে। তো প্রথম যখন আবিষ্কার হয়েছিল সেটা হয়েছিল পারদের মধ্য দিয়ে। তো উনি অ্যাকচুয়ালি পারদের মধ্য দিয়ে হয়েছিল, পারদকে দেখা গেছিল যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যখন নিয়ে আসা হচ্ছে তখন তার রোদ পুরো শূন্য হয়ে যাচ্ছে, বা সে আর কি অসীম পরিমাণ তড়িৎ প্রবাহ করতে পারছে। তো এই পরবর্তীকালে আরো বিভিন্ন সুপার কন্ডাক্টিভিটি নিয়ে, মানে কোন পদার্থগুলো কখন বিশেষ করে সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী হতে পারে তার জন্য গবেষণাতে দেখা গেছে যে সেইগুলোকে অ্যাকচুয়ালি ডায়াম্যাগনেটিক হতেই হবে। তো এখানেও ম্যাগনেটিজমের সাথে সম্পর্ক আছে, যেটাকে বলা হয় মেজনার ইফেক্ট, সেটাও আমরা পরে দেখব। এবং এই যে ধর্ম, তার জন্য এই যে ম্যাগনেটিক লেভিটেশন এর জন্য সম্ভব হয়। তো ম্যাগনেটিক লেভিটেশন তোমরা ইউটিউব ভিডিও, ছোট প্রজেক্টে তো অনেক সময় দেখেইছো, হয়তো তোমরা নিজেও করেছো এই ধরনের কিছু সায়েন্টিফিক প্রজেক্ট। তো এটা একটা বই থেকে আমি পেয়েছিলাম যে ম্যাগনেটিজমকে 7টা যুগে ভাগ করা যায় অ্যাকচুয়ালি। একটা হচ্ছে অ্যানসিয়েন্ট যুগটা হচ্ছে 1000 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে। সেইখানে বেসিক্যালি প্রথম লোডস্টোনের মধ্যে ম্যাগনেটিজম আবিষ্কার হয়েছিল। তারপর কম্পাস বা দিক নির্দেশক যন্ত্র হিসাবে এগুলো ব্যবহার করা হচ্ছিল সেই সময়ে। এবং এই সময়ের মধ্যেই বিভিন্ন কিছুটা কেন এই ম্যাগনেটিজম আসছে বিজ্ঞানীরা কিছুটা পড়াশোনা করতে শুরু করে, মানে কিছুটা আবিষ্কার করতে শুরু করেছিলেন। তারপর 1500 থেকে 1820 পর্যন্ত বেসিক্যালি কেন এই চুম্বকত্ব কোনো পদার্থের মধ্যে আসছে বা আমাদের প্রকৃতিতে আছে সেটা সায়েন্টিফিক্যালি বা বৈজ্ঞানিকভাবে খোঁজার চেষ্টা হয়েছিল। সেখানে মেন ভূমিকা পালন করেছিল নেভি এবং পৃথিবীর যে চুম্বক ফিল্ড সেইগুলো, এবং বিভিন্ন ধরনের শেপের ম্যাগনেট আবিষ্কার করাও তখন শুরু হয়েছিল। তারপরে 1820 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে এই ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম দুটোর মধ্যে যে একটা গভীর সম্পর্ক আছে সেটা আবিষ্কার করা শুরু হলো। এবং সেটা করার জন্য ওরস্টেড, অ্যাম্পিয়ার, ফ্যারাডে, ম্যাক্সওয়েল, হার্জ বিভিন্ন বিজ্ঞানীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারও এর সাথে যুক্ত হলো। এবং এই সময়ে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাক্সওয়েল সিকোয়েশনস এইগুলো এসেছিল, এবং তার বিভিন্ন ধরনের যন্ত্রপাতিতে তার প্রয়োগও শুরু হয়েছিল, যেমন মোটর, জেনারেটর, টেলি রাইস, বোর, হাইজেনবার্গ, পাউলি, ডিরাক, ল্যান্ডাউ এই সমস্ত বিজ্ঞানীরা এটাকে বুঝতে চেষ্টা করলেন যে কি হচ্ছে, কোথা থেকে আসছে, কেন, বোঝার জন্য আমাদের কি কি জানা দরকার সেই রকম। মানে বেসিক্যালি বলা যায় মেন ভূমিকা ছিল একাডেমিক্সের। এই সময়ে স্পিনের যে একটা ধারণা সেটা এলো। দুটো স্পিনের মধ্যে যে ইন্টারাকশন হয়, যেটাকে এক্সচেঞ্জ ইন্টারাকশন বলা হয়, সেই জিনিসগুলো এই সময়ের মধ্যে এলো। এরপর 1935 থেকে 1960 খ্রিস্টাব্দকে বলা যেতে পারে হাই ফ্রিকোয়েন্সি এজ। সেখানে ব্লচ, পাউন্ড, পুরসেল এই সমস্ত বিজ্ঞানীরা ওই মাইক্রোওয়েভের মধ্যে এর কি থিওরি বা কি অ্যাপ্লিকেশন আছে
তারপরে হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্সের মধ্যে কি ধরনের আছে সেই সব জিনিসপত্রগুলো এনারা মানে ফ্রিকোয়েন্সিও যে এর সাথে সম্পর্কযুক্ত বা ফ্রিকোয়েন্সির সাথে কি হচ্ছে সেই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করলেন। এবং মেন মেটেরিয়াল এইটা গবেষণার জন্য হচ্ছে ফেরাইট। এবং তোমরা যেটা টিভি দেখছো বা রেডারের ইউজ যে হয়েছে সেই সব ক্ষেত্রে এর ম্যাগনেটের প্রয়োগ এই সময় শুরু হলো। এরপর 1960 থেকে 1995 এর যে প্রয়োগ এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই সময় এটা মোটামুটি 35 বছরে এটা খুবই ছিল, মানে মেনলি অ্যাপ্লিকেশন। তো এর মধ্যে বিভিন্ন ধরনের নতুন নতুন ম্যাগনেটিক মেটেরিয়াল আবিষ্কার হলো, ম্যাগনেটিক সার্কিট আবিষ্কার হলো এর সময়ের মধ্যে। এবং এর মেন প্রয়োগ হলো কিসে? ইলেকট্রনিক্স জিনিসপত্রের মধ্যে, সেটা এখনো পর্যন্ত চলছে। এরপর 1995 পর থেকে স্পিন ইলেকট্রনিক্স এর বিভিন্ন জিনিস অ্যাপ্লিকেশন প্লাস একাডেমিক্স বেসিক সায়েন্স সবকিছুতেই চলতে শুরু করছে। তো যদি আমরা এই এজগুলোকে আরেকবার করে একটু করে দেখে নিই, তো এনসিয়েন্ট এজে আমাদের এই যে কম্পাস বা লোডস্টোন এইগুলো ছিল। তো ফোর্স ফিল্ড, ইনডিউসড ম্যাগনেটিজম, থার্মোরেমিনেসেন্স এইসব বৈজ্ঞানিক জিনিসপত্র এতে আবিষ্কার হয়েছিল। এর পরের যুগে অ্যাকচুয়ালি এই হর্সশু মানে হর্সের অশ্বক্ষুরাকৃতি চুম্বক যেটাকে বলা যেতে পারে সেই ধরনের চুম্বক ব্যবহার কেন তৈরি করা হলো, কেন কি সেই ধরনের চুম্বক অ্যাকচুয়ালি নেভিতে বিভিন্ন কাজে ব্যবহার করা যেত। এরপর 1500 থেকে 1800-এর মধ্যে হলো ইলেকট্রোম্যাগনেট। এরপর তোমরা যদি এই অশ্বক্ষুরাকৃতি বা ইউ আকৃতির এই চুম্বকটা দেখো আর ইলেকট্রোম্যাগনেট দেখো, এর মধ্যে মিল পাবে। এটার মধ্যে অ্যাকচুয়ালি কৃত্রিম ভাবে তৈরি করা হচ্ছে ওই ধরনের ইউ আকৃতির বা অশ্বক্ষুরাকৃতি আকৃতির একটা চুম্বক। এটাকে তৈরি করা হয়েছে তার একটা তোমার তামার তার বা অন্য কোনো যেটা কারেন্টের পরিবাহী তার, সেই তারকে ওর মধ্য দিয়ে পাকিয়ে এবং তার মধ্য দিয়ে তুমি কারেন্টকে পাঠাচ্ছ। সেই কারেন্ট যদি প্রবাহিত হয় তাহলে আমরা চুম্বক ক্ষেত্র পাচ্ছি। সেটা কিভাবে ফান্ডামেন্টালি আসছে সেটা আমরা পরে দেখব। তো এই সময়ের খুব বড় দুটো কন্ট্রিবিউশন হচ্ছে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ যেটাকে বলা হয়, আর ম্যাক্সওয়েলস ইকুয়েশনস। এবং বিভিন্ন ধরনের মোটর, জেনারেটর এই সময়ের মধ্যে আবিষ্কার হয়েছিল। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাগনেটিক রেকর্ডিং, যেটা আমরা রেকর্ডের সিডি বা রেকর্ড টেপ যেগুলোকে বলি, সেইগুলোতে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক রেকর্ডিং হয়, সেই জিনিসপত্র আবিষ্কার হয়েছে। তারপরে যখন আমরা বোঝার চেষ্টা করলাম তখন আমরা যেটা বললাম আগেও যে স্পিনের কনসেপ্ট এলো। এই যে এইচটা হচ্ছে হ্যামিল্টনিয়ান, তো এর একটা হ্যামিল্টনিয়ান আঁকা হলো এবং দেখা গেল যে শুধুমাত্র ক্লাসিক্যাল মেকানিক্স এই ম্যাগনেটিজম ব্যাপারটাকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারছে না। আমাদের কোয়ান্টাম মেকানিক্স অবশ্যই দরকার হচ্ছে এতে। এবং এই হ্যামিল্টনিয়ানটা কিসের উপর নির্ভর করে? যে স্পিনটা হচ্ছে গিয়ে একটা ইলেকট্রনের ধর্ম বা ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার। এটা আমি পরে এক্সপ্লেন করব, পরপর করলে তোমরা বুঝতে পারবে ভালো। তো এখানে ধরে রাখো যে দুটো স্পিন SI আর SJ, এবং যেটা হলো গিয়ে দুটো স্পিনের মধ্যে যে ইন্টারাকশন যাকে বলা হয় এক্সচেঞ্জ ইন্টারাকশন, তাহলে হ্যামিল্টনিয়ান 2J SI ডট SJ, অ্যাকচুয়ালি SI SJ। তারপরে হাই ফ্রিকোয়েন্সি এজে যেমন আমরা বললাম মাইক্রোওয়েভস, EPR, FMR, NMR এইসব জিনিসপত্র হয়েছে এবং এখানে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হচ্ছে টেলিভিশন এবং রেডারের। তারপরে অ্যাপ্লিকেশনের যুগ যেটাকে বলছি আমরা 1960 থেকে 1995, সেখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র যেমন ম্যাগনেটিক প্রপার্টি ব্যবহার করে তৈরি হয়েছে, সেরকম যে ম্যাগনেটিক সার্কিটগুলো সেইগুলো অনেক ছোট করা গেছে, আগে অনেক বড় ছিল। তোমরা যদি প্রথম
যে কম্পিউটার তৈরি হয়েছিল সেটা দেখো, সে একটা কম্পিউটার রাখার জন্য একটা বড় ঘরের দরকার হয়েছিল। তো সেই জিনিসটাকে ছোট করতে করতে আজকে ল্যাপটপে এসে দাঁড়িয়েছে, মোবাইলে এসে দাঁড়িয়েছে, বিভিন্ন কত ছোট হয়ে গেছে বুঝতে পারছো। এখন একটা বড় ঘরে কতগুলো কম্পিউটার রাখতে পারা যাবে। তো এই যে ছোট, সেই ছোটটা হয়েছে কিন্তু ওই বিভিন্ন ম্যাগনেটিক সার্কিটকে ছোট করতে করতে। তারপরে তো স্পিন ইলেকট্রনিক্স এর যুগ, এখনো পর্যন্ত চলছে সেটাতে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের থিন ফিল্ম যন্ত্র, থিন ফিল্ম মানে কি, তুমি ধরো একটা মেটালের ব্লক আছে, কিন্তু যদি আমরা একটা পাতলা একটা লেয়ার তৈরি করি কোনো সারফেসের ওপর, সেটাকে বলা হয় থিন ফিল্ম। তো সেই লেয়ারটা তৈরি করলে কি হয়, মানে একদম যদি সাধারণভাবে বলা যায় যে আমাদের মিনিয়েচারাইজেশন যেটাকে বললাম, যে ছোট হচ্ছে জিনিসগুলো, যন্ত্রপাতিগুলো, সেইগুলোর জন্য কিন্তু থিন ফিল্মের ভূমিকা প্রচুর। মানে থিন ফিল্ম তৈরি করলে তার যেমন এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে, সেরকম অনেক কম জায়গা লাগছে, অনেক ছোট জায়গার মধ্যে আমরা অনেক কিছু ডিজাইন করতে পারছি। তো সেই সব বিভিন্ন ধরনের গবেষণা বা স্পিন নিয়ে বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল বা অ্যাপ্লিকেশন বেসড গবেষণা এখনো পর্যন্ত চলছে। তো এবার আমরা দেখি যে কিছু বেসিক ফান্ডামেন্টালস বার ম্যাগনেটস আর ইলেকট্রোম্যাগনেটস এর মধ্যে। তো তোমরা অ্যাকচুয়ালি ইলেকট্রিক ডাইপোল জানো, যে একদিকে মাইনাস চার্জ থাকবে, একদিকে প্লাস চার্জ থাকবে, তাই তো? এবং সেই ইলেকট্রিক ডাইপোলের মতোই আমরা একটা যদি বার ম্যাগনেট নিই, সেটাকে ম্যাগনেটিক ডাইপোল বলতে পারি। তো একদিকে এখানে মাইনাস আর প্লাস না বলে সাউথ অ্যান্ড নর্থ বলা হয়, সেটা হচ্ছে গিয়ে জাস্ট একটা কনভেনশন। আসলে কি হয়, সাউথ নর্থটা এসেছে কি দিকে, যে চুম্বক যেহেতু দিক নির্দেশ করে, তো প্রথমে যখন মানুষ জানতো না যে পৃথিবীর মধ্যেও একটা চুম্বকত্ব আছে পৃথিবীর কোরে, তখন একটা চুম্বককে ঝুলিয়ে দিলে এই চুম্বকের যেটা সাউথ বা দক্ষিণ মেরু, সেটা পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে মুখ করে থাকতো, আর চুম্বকের উত্তর মেরু পৃথিবীর উত্তর মেরুর দিকে মুখ করে থাকতো। তো সেই নাম থেকে এখানে সাউথ এবং নর্থ পোল দেওয়া হয়েছে। পরে যখন জানা গেল যে পৃথিবীর নিজেরও একটা বড় চুম্বকত্ব আছে, তখন এই নামটাকে বাংলায় বললে ওই উত্তর সন্ধানী মেরু আর দক্ষিণ সন্ধানী মেরুও বলা হতে থাকলো পরের দিকে। তাহলে তোমরা যদি ইলেকট্রিক ডাইপোলটা দেখো, তাহলে দুটো সমান বা কিন্তু বিপরীত তড়িৎ বা চার্জ, তারা একে অপরের থেকে সেপারেট হয়ে থাকে, কিছুটা দূরত্বে থাকে, এমন ভাবে যে একটা কিছুটা দূরত্বে থাকবে কিন্তু তারা একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে না, একটা শক্তি দিয়ে পরস্পরের সাথে অ্যাকচুয়ালি আকর্ষিত হয়ে থাকছে। তেমনি চুম্বকেও এই উত্তর এবং দক্ষিণ মেরু সবসময় থাকে, এবং তুমি যদি ইলেকট্রিক ডাইপোলের সাথে তোমরা তুলনা করতে যাও, তাহলে উত্তর মেরুকে প্লাস বা পজিটিভ সাথে তুলনা করতে পারো, এবং দক্ষিণ মেরুকে নেগেটিভ বা মাইনাসের সাথে তুলনা করতে পারো। তো যেমন ইলেকট্রিক ফিল্ড এখানে তৈরি হয় ইলেকট্রিক ডাইপোলে, তেমনি ম্যাগনেটিক ডাইপোলের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, বা চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র যেমন চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। এবারে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমরা আলাদাভাবে পজিটিভ আর নেগেটিভ চার্জ আলাদা ভাবে কিন্তু পেতে পারি, কিন্তু দেখা গেছে যে যদি একটা বার ম্যাগনেটকে দু টুকরো করে দেওয়া হয়, তারপর আবার সেটাকে এরকম লৌহ চূর্ণের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে দেখা যায় তারা আবার নর্থ পোল আর সাউথ পোলের মতো ব্যবহার করছে। তার মানে কি, মানে ম্যাগনেটের নর্থ পোল আর সাউথ পোল কখনো আলাদা হতে পারে না, তারা সবসময় একসাথে থাকে। তাহলে ম্যাগনেটিক মনোপল বা শুধুমাত্র একটি ম্যাগনেটিক পোল পাওয়া সম্ভব নয়, যদিও এখন কিছু খুব উন্নত গবেষণাতে ম্যাগনেটিক খুব
কম তাপমাত্রায়, মানে প্রায় 0 কেলভিন তাপমাত্রার কাছাকাছি ম্যাগনেটিক মনোপল পাওয়ার জন্য চেষ্টা করা আর কি হচ্ছে, তৈরি করার জন্য কৃত্রিমভাবে চেষ্টা করা হচ্ছে। তো এখানে বার ম্যাগনেটের এই একটা ভিডিও কিভাবে লৌহ চূর্ণ রেখে করা হয় সেটাকে তোমরা দেখতে পারো। তো এই জন্য অ্যাকচুয়ালি ম্যাগনেটিজমকে একটা খুবই অ্যাট্রাক্টিং জিনিস বলে চিরদিন মনে হয়। সেটা অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে এটা প্রথম ছিল যে এই এক্সপেরিমেন্টটা করে দেখা যায় এত সুন্দরভাবে হচ্ছে। তো আমরা পরেরটাতে যেতে পারি। তাহলে আমরা ইলেকট্রিক ডাইপোলের সাথে তো ম্যাগনেটিক ডাইপোলকে কিছুটা তুলনা করতে পারলাম। তো দেখি এবারে কিছু পার্থক্য আছে কিনা। তাহলে তোমরা কি জানো যে ইলেকট্রিক ফিল্ড কি হতে পারে? ইউনিফর্ম হতে পারে, নন ইউনিফর্ম হতে পারে, সিমেট্রিক হতে পারে। নন ইউনিফর্ম অ্যান্ড সিমেট্রিক আর নন ইউনিফর্ম অ্যান্ড অ্যাসিমেট্রিক, মানে নন ইউনিফর্ম এই দু রকমও হতে পারে। তো ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রেও চুম্বক ক্ষেত্রের ক্ষেত্রেও এটাকে বলা যেতে, মানে এই ধরনের জিনিসই বলা যেতে পারে। তো কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কি হয়, তোমার যদি এই যে বিভিন্ন ধরনের জটিলতা যাই থাকুক না কেন, তার নির্দিষ্ট এসআই ইউনিট হলো গিয়ে ইউনিটটা আসছে ফোর্স পার ইউনিট চার্জ অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা সেটাকে কি বলতে পারি, ফোর্সের ইউনিট যদি নিউটন হয়, নিউটন পার কুলম, এবং বিভব প্রভেদ দিয়ে অনেক সময় দেখানো যায় যে ভোল্ট পার মিটার, তাই তো? তাহলে এবার ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রের ক্ষেত্রে এই ইলেকট্রিক ফিল্ডের মতো একই ধরনের যদি আমরা ডেফিনেশন দিতে চাই, তার অসুবিধা হচ্ছে গিয়ে এখানে কোনো মনোপল হয় না। তোমরা যদি ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন দেখো তখন দেখবে যে একটি একক ইউনিটের পজিটিভ চার্জের থেকে পজিটিভ চার্জ যতটা তোমার ফোর্স তৈরি করছে তার উপরে অন্য একটি পজিটিভ চার্জের উপরে বা নেগেটিভ চার্জের উপরে, কিন্তু সেইখানে এখানে যেহেতু চুম্বকের ক্ষেত্রে কোনো মনোপল নেই, মনোপল এক্সিস্টই করে না, মানে আলাদাভাবে সাউথ পোল বা নর্থ পোল, তাহলে একই ধরনের ডেফিনেশন দেওয়া চুম্বক ক্ষেত্র, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বি দিয়ে লিখি এখানে দেখানো হয়েছে, তো সেটা এর ক্ষেত্রে চুম্বকের ক্ষেত্রে পসিবল নয়। তো তাও একটা অ্যাকচুয়ালি যিনি এই বিভিন্ন ধরনের হাই ফিল্ড মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক আবিষ্কার করেছিলেন, তিনি হলেন বিজ্ঞানী টেসলা। সেজন্য তার নাম অনুযায়ী এর চুম্বক ক্ষেত্রে বা ম্যাগনেটিক ফিল্ডের ইউনিটের নাম দেওয়া হয়েছে, এসআই ইউনিটের নাম দেওয়া হয়েছে টেসলা, এবং একে চিহ্ন হচ্ছে গিয়ে টি। তো এই যে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, সেটা হচ্ছে গিয়ে সবসময় ম্যাগনেটিক ফিল্ডের সাথে ট্যানজেন্ট করে থাকে। তো ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কিন্তু তোমার নর্থ পোল ইলেকট্রিক ফিল্ডের মতো কিন্তু এখানে বললে চলবে না। ম্যাগনেটিক ফিল্ড লাইনটা সবসময় নর্থ পোল থেকে শুরু হবে এবং সাউথ পোলে গিয়ে শেষ হবে। তো ইলেকট্রিক ফিল্ডের মতো কোনো ইনফিনিটি থেকে বা অন্য কোনো জায়গা থেকে কোনো ফিল্ড লাইন্স কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আসে না। তো সেই ক্ষেত্রে আমরা পুরোপুরি অ্যানালোগাস এটাকে বলতে পারি না। তো এই যে ম্যাগনেটিজম বা চুম্বকত্ব তৈরি হচ্ছে, তো সেটা তো অ্যাকচুয়ালি একটা কি বলা যেতে পারে, একটা ফোর্স, তাই তো, যেটা নেচারে এক্সিস্ট করছে। তো সেই ফোর্সটা উৎস কোথা থেকে হচ্ছে? তো ইতিমধ্যে কি তোমরা দেখেছো যে কোনো তারের মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে সেটা একটা চুম্বক ক্ষেত্র তৈরি করে। আবার একটা চুম্বককে যদি ওপর নিচে ওঠানো যায় বা মুভ করানো যায় তাহলে সেটা একটা আবার তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারে, সেটা আমরা দেখেছি।
তো এখান থেকে বলা যেতে পারে যে এই ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিসিটিটা হচ্ছে গিয়ে সোর্স অফ এই চুম্বকত্বের উৎস। কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসছে যে কিছু কিছু পদার্থ আমরা দেখতে পাচ্ছি যে কোনো তারের মধ্যে দিয়ে আমরা কোনো তড়িৎ পাঠাচ্ছি না, বা তবুও সেটাই চুম্বকত্ব ধর্ম দেখাচ্ছে। তার মানে কি, এই যে ম্যাগনেটিজম বা চুম্বকত্বটা পদার্থের নিজের বা ইন্ট্রিনজিক প্রপার্টি, একটা তার ভেতরে আছে। তো এখন আমরা কি বলি, পদার্থ মানে কি? পদার্থ মানে অনেকগুলো মলিকিউল দিয়ে তৈরি। মলিকিউলটা কি কিছু অ্যাটম দিয়ে তৈরি। অ্যাটমের মধ্যে কি আছে আমাদের? অ্যাটমের নিউক্লিয়াসে আছে প্রোটন নিউট্রন, আর বাইরে আছে ইলেকট্রন। সেই ইলেকট্রন ফিক্সড হয়ে আছে, ইলেকট্রনই চলাফেরা করে। তো প্রথম এই ইলেকট্রন যে বিভিন্ন অরবিটের মধ্যে ঘোরাফেরা করছে, সেই কনসেপ্ট থেকে কিছুটা আন্দাজ একটা ছোট ম্যাগনেট হিসাবেই কাজ করতে পারে। সেটা আমরা পরের ক্লাসে এইসব জিনিসগুলো নিয়ে ডিটেলে দেখবো। এই ক্লাসটা কিছুটা তার ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখা। তো এবং এটাও দেখা গেল, যেটা আমি আগেও বললাম, যে ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে পুরোপুরি কিন্তু এই ঘটনা ব্যাখ্যা করা যাচ্ছে না। কোন ঘটনাটা বিশেষ করে ব্যাখ্যা করা গেল না ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে? যখনই এই ইলেকট্রন সোর্স অফ ম্যাগনেটিজম হিসাবে এলো, এবারে ইলেকট্রনের একটা ঋণাত্মক আধান যেমন আছে, সেই রকম ইলেকট্রনের একটা স্পিন আছে। স্পিন মানে কি? স্পিন বলতে আমরা কি বুঝি? যে নিজের অক্ষের চারিদিকে ঘোরে। তো তোমরা নিশ্চয়ই কিছুটা কোয়ান্টাম, বিভিন্ন ধরনের কোয়ান্টাম নাম, মানে বিভিন্ন ধরনের কোয়ান্টাম নাম্বার তো তোমরা জানো। যেমন ধরো এন, কতগুলো কক্ষ থাকবে অ্যাটমের মধ্যে, এল, কতগুলো অরবিট থাকছে, সেই রকমই একটা স্পিন কোয়ান্টাম নাম্বার আছে ইলেকট্রনের, যেটা হচ্ছে প্লাস হাফ বা মাইনাস হাফ। এই প্লাস হাফ বা মাইনাস হাফ যেটা, সেটা এই স্পিন কোয়ান্টাম নাম্বারটা এসে ইলেকট্রন শুধু অরবিটে ঘোরে না, ও নিজের অক্ষের চারিদিকেও ঘোরে। এবং নিজের অক্ষের চারিদিকে ঘোরে বলে ওর একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। এই অ্যাঙ্গুলার মোমেন্টাম বা নিজের অক্ষের চারিদিকে কিভাবে কোন ডিরেকশনে ঘুরছে, সেই অনুযায়ী এর স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটা স্পিনটাকে আইদার প্লাস হাফ, যদি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে প্লাস হাফ, ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে হচ্ছে গিয়ে মাইনাস হাফ, সেখান থেকে এসেছে। তো এই যে স্পিন কোয়ান্টাম নাম্বার, এইটাকে ব্যাখ্যা করতে গেলে অ্যাকচুয়ালি আমরা ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে করতে পারছি না। তখন দেখা গেল যে আমাদের কোয়ান্টাম মেকানিক্স দরকার হচ্ছে। সেটা আমরা পরে দেখতে পারি। কিন্তু একটা ভালো জিনিস এখানে কি, যে এই যে আমরা তারের মধ্য দিয়ে কারেন্ট গেলে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে দেখতে পাচ্ছিলাম আগে, এখানেও কিন্তু ইলেকট্রন যদি অরবিটে ঘোরাফেরা করে, মানে একটা ইলেকট্রন অ্যাকচুয়ালি ঋণাত্মক তড়িৎ ঘুরছে, মানে একটা কারেন্টের তৈরি হচ্ছে। তো মোশন অফ চার্জ যেটা, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনের ক্ষেত্রেও। তো তো ইলেকট্রনের তাহলে দু ধরনের, অ্যাটমের মধ্যে ইলেকট্রনের দু ধরনের মোশন আছে। একটা হচ্ছে নিজের অক্ষের চারিদিকে, যেটা হচ্ছে গিয়ে যেটা তৈরি করে স্পিন ডাইপোল বা স্পিন ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। আর একটা হচ্ছে ইলেকট্রন একটা অরবাইটালে ঘুরছে, সেখান থেকে আমরা পাই একটা ডাইপোল পাই, যেখান থেকে আমরা অরবাইটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পাই। ঠিক আছে? তো যে কোনো ছবিতে ইলেকট্রনকে একটা ছোট বলের মতো দেখা হয়, যেটা ঘুরছে, যেমন পৃথিবীর মতো ঘুরছে, এরকম এরকম ভাবে অ্যাকচুয়ালি জিনিসটা পুরোপুরি এরকম নয়, কিন্তু এইভাবে ধরলে আমাদের অ্যাকচুয়ালি জিনিসপত্রগুলোকে এক্সপ্লেন করতে সুবিধা হয় ক্লাসিক্যালি। সেই কারণে আমরা ইলেকট্রনটাকে এরকম একটা পৃথিবীর মতো বা প্ল্যানেটের মতো ধরে নিই।
তাহলে ইলেকট্রনের যেমন বললাম যে ইলেকট্রনের একটা নির্দিষ্ট ভর আছে, তড়িৎ আছে, ঋণাত্মক তড়িৎ আছে, এবং আরেকটা এগুলো সব যেমন ইন্ট্রিনজিক প্রপার্টি বা নিজের ধর্ম, সেই রকম স্পিনটাও হলো এর নিজের ধর্ম, কোন দিকে ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে নিজের অক্ষের চারিদিকে। তাহলে ইলেকট্রন ইন্ট্রিনজিক্যালি অ্যাকচুয়ালি এই ম্যাগনেটিজমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এখানে অ্যাকচুয়ালি এই ইলেকট্রনের দুটো মোশন দেখানো হয়েছে, এবং এই যে ম্যাগনেটিক ফিল্ডটা কোন ডিরেকশনে থাকবে, তো সেটা রাইট হ্যান্ড রুল থেকে বের করা যেতে পারে। তো এই ইলেকট্রনটাকে যদি একটা ফুটবলের মতো ধরে নিই আমরা, তাহলে নিজের অক্ষের চারিদিকে এরকম ভাবে ঘুরতে পারে বা তার উল্টো দিকে ঘুরতে পারে। আর যদি একটা ইলেকট্রন যখন এই পিঙ্ক কালারে যেটা যদি অরবিট হয়, অরবিটের চারিদিকে ঘোরে, তখন আমরা পাচ্ছি অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট। তো এখানে আরো ভালোভাবে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্টটাকে দেখানো হয়েছে, যে অক্ষের চারিদিকে এইদিকে ঘুরছে। ইলেকট্রন যেদিকে ঘুরবে কারেন্ট তার উল্টো দিকে যায়, যেহেতু ইলেকট্রন হলো ঋণাত্মক তড়িতাধান যুক্ত, তো আমরা এর পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট পাবো। তো আমরা এতক্ষণে কিছুটা বুঝতে পেরেছি যে মেটেরিয়ালস মানে যে কোনো অণু, পরমাণু বা যে কোনো পদার্থ, তার সাথে তার মধ্যে চুম্বকত্বটা কি করে আসে। তো দু ধরনের চুম্বকত্ব আছে নিজের, যেটা হচ্ছে গিয়ে স্পিন, আর একটা স্পিনের জন্য একটা অরবিটের জন্য। একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে এই দু ধরনের ম্যাগনেটিজম হচ্ছে গিয়ে ভেক্টর কোয়ান্টিটি, মানে তার একটা নির্দিষ্ট দিক আছে, ম্যাগনেটিক ফিল্ড একটা নির্দিষ্ট দিকে তৈরি হবে। তার জন্য কি হয়, এই যে তো বেসিক্যালি দুটো তো দু রকম ডাইপোল তৈরি করছে, তাদের একটা ডাইপোল মোমেন্ট আছে এবং তারা ভেক্টর। সেই জন্য এই যে দুটো ভেক্টর, তারা একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, এবং ইন্টারঅ্যাক্ট করার জন্য আমরা খুব বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং প্রপার্টি ওর জন্য দেখতে পারি, যেটা হচ্ছে কি স্পিন অরবিট কাপলিং, যেটা দেবলীনাও প্রথমে বলেছিল স্পিন অরবিট কাপলিং এর ব্যাপারটা। তো স্পিন অরবিট কাপলিং হলে আমরা বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং জিনিসপত্র ম্যাগনেটিজমের ক্ষেত্রে দেখতে পাই। আরো গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, যেহেতু এই স্পিন একটা ভেক্টর কোয়ান্টিটি, তো তার একটা নির্দিষ্ট দিক আছে। তো স্পিন গুলো যদি কোনো পদার্থের মধ্যে, তো যখন আমরা কোনো বাস্তবিক কোনো পদার্থ নিচ্ছি, তো তার মধ্যে তো একটা পরমাণু বা অণু থাকে না, অজস্র পরমাণু অণু থাকে। তো সেই সবগুলোর একটা করে আমরা স্পিন ম্যাগনেটিক মোমেন্ট পাবো, তো সেইগুলো একটা নির্দিষ্ট দিকে থাকবে। এবার যদি এমন কোনো পদার্থ থাকে যেখানে সমস্ত স্পিন গুলো একই দিকে অ্যালাইন হয়ে আছে, তখন কি পাই আমরা, তখন আমরা একটা যেটা আমরা অ্যাকচুয়ালি লোহার ক্ষেত্রে বা লোড স্টোনে দেখতে পেয়েছি, তখন তারা সাধারণভাবে আমরা তাকে খুব তাড়াতাড়ি তার মধ্যে চুম্বকত্ব প্রদান করতে পারি বা চুম্বক ধর্মটা দেখতে পাই, যেটাকে বলা হচ্ছে ফেরোম্যাগনেট। ফেরো মানেই হলো গিয়ে একই দিকে অ্যালাইন করে থাকা। এরপর যদি দেখা যায় যে কোনো পদার্থের ক্ষেত্রে এই স্পিন ম্যাগনেটিক মোমেন্ট গুলো একে অপরের সাথে বিপরীত দিকে এরকম ভাবে অ্যালাইন হয়ে আছে, তাহলে কি হবে, তাদের যে চুম্বকত্ব একে অপরকে ক্যান্সেল করে দেবে। তো বেসিক্যালি তার মধ্যে স্পিন থাকলেও আমরা কোনো চুম্বক ধর্ম তখন, মানে চুম্বক কোন শক্তিশালী চুম্বক ধর্ম দেখতে পাবো বলতে সেটা অন্য রকমের, যেটাকে অ্যান্টিফেরোম্যাগনেট বলা হচ্ছে। তো এখানে একটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, যেহেতু এটা একটা ডাইপোল তৈরি করছে, এর একটা মোমেন্ট আছে, সেটার জন্য এটাকে হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল থেকে। তো এই মোমেন্ট দিয়ে আমরা বুঝতে পারি যে সেটা একই দিকে আছে অ্যালাইন হয়ে, না বিপরীত দিকে আছে। তাহলে যদি বিপরীত দিকে অ্যালাইন হয়ে থাকে, তাহলে আমরা মোমেন্ট 0 পাবো। তো আরো গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই কখন চুম্বকত্ব দেখাবে কোনো পরমাণু। এবার তোমরা যদি ভেবে দেখো, তো আমরা বললাম যে ইলেকট্রন
এবারে যদি কোনো অরবিটালের কোনো অ্যাটমের অরবিটালে সমস্ত যে ইলেকট্রনগুলো আছে সেইগুলো তো বলেছি যে হয় আপ মানে প্লাস স্পিন হতে পারে বা মাইনাস স্পিন হতে পারে। যদি জোড়ায় জোড়ায় থাকে তাহলে তো একে অপরকে ক্যান্সেল করেই দেবে, তখন সেই অ্যাটমগুলো কোনো কারণে আর চুম্বকত্ব দেখাতে পারবে না। তো সেখানে আমরা কোনো ধরনের চুম্বক ধর্ম দেখতেও পাবো না। তো তারপরে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ফেরোম্যাগনেটের কথা বললাম, তো যেটা লোডস্টোন আবিষ্কার হয়েছিল Fe3O4, তার যে Fe আয়রন সেটা হচ্ছে গিয়ে ফেরোম্যাগনেটিক। তো সেটা একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে কেন সেটা আমরা যেটা বললাম পিয়ের কুরি আবিষ্কার করেছিলেন যে একটা নির্দিষ্ট তাপমাত্রার ওপরে, যেটাকে কুরি টেম্পারেচার বলা হয়, চুম্বক ধর্ম হারিয়ে ফেলে। তো সেই কেন হারিয়ে ফেলে তার পেছনে কোয়ান্টাম মেকানিক্যাল কারণ আছে, তো সেই কারণগুলো আমরা পরে দেখতে পারি। তো এবারে আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোনো বাস্তব পদার্থ যখন নিই তার মধ্যে তো অজস্র লক্ষ লক্ষ অ্যাটমস বা মলিকিউল থাকে, তাহলে পুরোপুরি কি সেই জিনিসগুলো অ্যালাইন হয়ে থাকতে পারে ইলেকট্রনের স্পিন? তো এখানে অ্যালাইন হয়ে পুরো মেটেরিয়ালের মধ্যে থাকবে তখনই যদি সেটা সিঙ্গেল ক্রিস্টাল হয়। সিঙ্গেল ক্রিস্টাল মানে কি, তো তোমরা নিশ্চয়ই কিছুটা তোমাদের ক্রিস্টাল স্ট্রাকচারের সম্পর্কে ধারণা আছে। তো প্রত্যেকটা পদার্থই কি কিছু কিছু বিল্ডিং ব্লক দিয়ে তৈরি, যে ব্লকগুলোকে বলা হচ্ছে ইউনিট সেল। তো সেই ইউনিট সেলের যে ধর্ম, পুরো পদার্থের ধর্ম কিন্তু একই। এবার সাধারণত যে পদার্থগুলো আমরা দেখি তার মধ্যে এরকম অজস্র ক্রিস্টালাইন রিজিয়ন থাকে যেগুলো নিজেদের মধ্যে র্যান্ডামলি ওরিয়েন্টেড থাকে, যেটাকে আমরা পলিক্রিস্টালাইন বলি। সিঙ্গেল ক্রিস্টালাইন মানে পুরো পদার্থটার মধ্যে ইউনিট সেলগুলো পুরো ইউনিফর্মলি সাজানো থাকবে। তো ক্রিস্টাল বলতে খুব সহজ, যেটা তোমরা রোজ দেখতে পাও, যেমন চিনির ক্রিস্টাল বাড়িতে দেখতে পাও সব সময়, তো ফিটকিরি দেখতে পাও তোমরা, সেইগুলো সব হচ্ছে ক্রিস্টালাইন স্ট্রাকচার। তো যখন ক্রিস্টালাইন স্ট্রাকচার থাকে তখন কোনো সমস্যা নেই, তখন সমস্ত যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো একে অপরের সাথে অ্যালাইন করে থাকবে। 1 মিনিট জাস্ট। ভাইয়া मैं हूँ इधर। मैं बोला ना तुमको नहीं जला। সবাই সব বুঝতে পারছিস? একটু অ্যাডভান্স জায়গায় চলে গেছি কিন্তু। স্পিন সেখান থেকে ডাইপোল মোমেন্ট। সরি, আমাকে অফিসে বন্ধ করে দিচ্ছিল সিকিউরিটি। ও বাবা, আচ্ছা আচ্ছা। যাই হোক, তো কিন্তু যদি পলিক্রিস্টাল হয় তখন তো তারা র্যান্ডামলি ওরিয়েন্টেড থাকে, তখন আমরা কিভাবে দেখব? তখন আসে ডোমেনের কনসেপ্ট, মানে একটা ছোট ছোট অঞ্চলে এই যে ইলেকট্রনিক স্পিনগুলো তারা একে অপরের সাথে অ্যালাইন হয়ে থাকে এবং সেটাকে একটা ডোমেন বলা হয়, এবং প্রত্যেকটা ডোমেন আবার র্যান্ডামলি ওরিয়েন্টেড থাকে। তো এর একটা উদাহরণ পার্মানেন্ট ম্যাগনেট কি? পার্মানেন্ট ম্যাগনেট হলো গিয়ে, যেমন আমরা বার ম্যাগনেট তোমরা দোকান থেকে কিনতে পারো, মানে স্থায়ী চুম্বককে একবার যদি চুম্বকে পরিণত করা হয় তাহলে সেটা থেকে যায়। তো সেই চুম্বকত্বটা থেকে যায়, মানে তো তোমরা জানো যদি কোনো লোহাকে একটা চুম্বক দিয়ে ঘষা হয় তার মধ্যে কিছুটা চুম্বকত্ব চলে আসে, কিন্তু কিছুক্ষণ পরে হয়তো সেটা চলে যাচ্ছে। তো সেইটা স্থায়ী চুম্বক নয়। স্থায়ী চুম্বকের মধ্যে চুম্বকত্বটা, চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড সরানোর পরেও সেটা থেকে যায়। তো সেটাকে আমরা এই তো ম্যাগনেটিক হিস্টেরিসিস লুপ বলা হয় এটাকে, ফেরোম্যাগনেটিক প্রপার্টি। এটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে ম্যাগনেটিক মুভমেন্ট। তাহলে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ড বাড়াতে শুরু করি, ম্যাগনেটিক মুভমেন্টটা কেমন হবে দেখতে শুরু করব। তো 0 থেকে ম্যাগনেটিক ফিল্ডটা বাড়াতে আমরা শুরু করলাম, শুরু করে এক সময় ম্যাগনেটিক ফিল্ড বাড়াতে শুরু করলে কি হবে? দেখা যাবে যে
এই যে স্পিন গুলো আছে, স্পিন গুলো একে অপরের সাথে আগে কি ছিল, এদিক ওদিক ঘুরে ফিরেছিল, একে অপরের সাথে অ্যালাইন হতে শুরু করলো। তার মানে কি, মানে তোমার যদি ধরো ম্যাগনেটিক মোমেন্ট এখানে প্লাস হাফ একটা স্পিনের, তো প্লাস হাফ থাকে, আরেকটা স্পিন ওর সাথে অ্যালাইন হলো, প্লাস হাফ হলো, এক হয়ে গেল। এইরকম যত ফিল্ড বাড়ানো যাবে তত বেশি সংখ্যক স্পিন একে অপরের সাথে অ্যালাইন হতে শুরু করবে, এবং এক সময় দেখা যাবে যে সমস্ত স্পিন গুলো একে অপরের সাথে অ্যালাইন হয়ে গেছে, যে জন্য ম্যাগনেটিক ফিল্ড বাড়ালেও মোমেন্টের আর কোনো পরিবর্তন হচ্ছে না। তারপরে আবার আমরা এটাকে ম্যাগনেটিক ফিল্ডটাকে কমাতে শুরু করলাম। তাহলে কি হবে, তাহলে তো দেখা যাচ্ছে প্রথমে কিছু হচ্ছে না, একই আছে, তারপরে একটু কমেছে, মানে কিছু স্পিন আবার র্যান্ডামলি ওরিয়েন্টেড হয়ে গেছে, তারপরে নেগেটিভ ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হলো, তখন আস্তে আস্তে কমতে শুরু করলো, কমতে শুরু করে এক সময় আবার সব র্যান্ডাম হয়ে গেল, মানে টোটাল বা গ্রস ম্যাগনেটিক মোমেন্ট 0 হয়ে গেল। তারপরে ম্যাগনেটিক ফিল্ড যখন নেগেটিভে দেওয়া হচ্ছে তখন নেগেটিভ মোমেন্টের দিকে আবার একই ঘটনা ঘটছে, এবং এইভাবে আমরা আবার পজিটিভে গিয়ে শেষ করছি। তাহলে কি দেখা যাচ্ছে এই ক্ষেত্রে, তুমি যদি এই 0-তে দেখো তাহলে সমস্ত ডোমেন গুলো র্যান্ডামলি এদিক ওদিক ওরিয়েন্টেড। এইখানে যদি দেখা যায় যেখানে তোমার একটা স্যাচুরেশন হচ্ছে বা সমস্ত স্পিন গুলো, এখানে দেখো এই যে দাগগুলো এক একটা ভাগ এক একটা ডোমেন, তো প্রত্যেকটা ডোমেন একে অপরের সাথে অ্যালাইন হয়ে গেছে। তারপরে যখন আমরা ফিল্ড আবার তুলে নিতে শুরু করলাম 0-র দিকে, তখন আবার 0-তে যখন আনা হলো তখন পুরোপুরি র্যান্ডাম হয়ে যায়নি, কিছুটা অ্যালাইনমেন্ট আছে, যে জন্য আমরা তখনও অনেকটা ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু পাচ্ছি। তারপরে আবার যখন একটা বিপরীত দিকে বা একটা নেগেটিভ ম্যাগনেটিক ফিল্ড দিতে হচ্ছে এটাকে পুরো 0 করার জন্য, এবং নেগেটিভ দিকেও একই ঘটনা ঘটছে। তো এই এই যে পয়েন্টটা আছে এটাকে বলা হয় রিমেনেন্ট ম্যাগনেটাইজেশন, মানে যে ম্যাগনেটাইজেশনটা যার যত বেশি হবে, এবং এইটাকে বলা হয় এই সি কোরসিভ ফিল্ড। কোরসিভ ফিল্ড মানে কতটা উল্টো দিকের বা নেগেটিভ ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার আমাদের দরকার হচ্ছে আবার মোমেন্টটাকে 0 করার জন্য। তো এই কোরসিভ ফিল্ডটা যত বেশি হবে সেই পদার্থ তত বেশিক্ষণ তার চুম্বকত্ব বজায় রাখতে পারবে। তো পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে এটা প্রচন্ড বেশি হয় কোরসিভ ফিল্ডটা, যে জন্য যদি তুলেও নেওয়া হয় আর রিমেনেন্ট ম্যাগনেটাইজেশন যেটা বললাম সেটাও প্রচন্ড বেশি হয়, সেজন্য ম্যাগনেটিক ফিল্ড তুলে নিলেও তার চুম্বকত্ব বজায় থাকে। তো এখানে আমরা একটা অ্যানিমেশনের সাহায্যে এটা দেখতে পারি। তো এটা হলো বিভিন্ন ডোমেন গুলোকে কালারফুল হিসাবে দেওয়া এইটাকে গলানো হলো এবং একে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হলো। তাহলে কি দেখা যাবে যে সমস্ত যে ডোমেন গুলো সেগুলো অ্যালাইন হয়ে গেছে এবং কোনো ডোমেন নেই, সিঙ্গেল ক্রিস্টালের মতো একই হয়ে গেছে। এবার যদি এর কোর্সিভিটি প্রচন্ড বেশি হয়, তাহলে যদি আমরা এখন তাপমাত্রাটা কমিয়ে দিই এবং ম্যাগনেটিক ফিল্ড সরিয়ে নিই, তাহলেও দেখা যাবে যে এই প্রত্যেকটা ডোমেনের যে ম্যাগনেটিক মোমেন্ট সেগুলো একই দিকে অ্যালাইন হয়েছে এবং তার চুম্বকত্ব বজায় রেখেছে। ঠিক আছে, তো আমরা আগেই বলেছি যে পৃথিবী একটা বড় ম্যাগনেট, এবং পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা যদি দেখতে চাই সেটাকে কিভাবে বলতে পারি যে পৃথিবীর যে কোর, তার কোরের মধ্যে একটা বড় বার ম্যাগনেট রাখা আছে। সেই বার ম্যাগনেটের সাউথ পোল, পৃথিবীর সাউথ পোল নর্থ পোল এই দুটোই আছে। তো সাউথ পোল বার ম্যাগনেটের কোনটা হবে আমরা কি জানি, যে অপোজিট পোল অ্যাট্রাক্ট করে। তার পৃথিবীর যে উত্তর মেরু বা আমরা যেটা যখন পৃথিবীর ওপরে থেকে যে ম্যাগনেট গুলো ইউজ করি তার উত্তর মেরু যেদিকে মুখ করে থাকে সেই দিকে হচ্ছে গিয়ে পৃথিবীর কোরের যে
বার ম্যাগনেটের মতো যদি আমরা কল্পনা করে নিই, তার সাউথ পোল। তো একটাই পার্থক্য হচ্ছে গিয়ে এই যে অক্ষ, পৃথিবীর যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে যুক্ত করলে যে অক্ষটা হচ্ছে, যার চারিদিকে পৃথিবী ঘুরছে, তার সাথে এই যে ম্যাগনেটিক যে ফিল্ডটা আছে, বা বার ম্যাগনেট বলতে পারি আমরা যদি কল্পনা করে নিই কোরটাকে একটা বার ম্যাগনেট হিসাবে, তার অক্ষ সেটা 11.5 ডিগ্রি কোণ করে থাকে, ঠিক আছে। এবং এর যে চুম্বকত্ব সেটা হচ্ছে গিয়ে কিছু গস বা ওরস্টেড পৃথিবীর। তো এবার একটা জিনিস জাস্ট দেখে নিই যে আমরা কি দেখলাম যে বিভিন্ন বার ম্যাগনেট হতে পারে, আমরা কয়েল তৈরি করে চুম্বক তৈরি করতে পারি, সলিনয়েড করতে পারি। তো তার ক্ষেত্রে ম্যাগনেটিক যে ফিল্ড গুলো সেগুলো কিরকম দেখতে হয়। তো তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, এইটা একটা তার দেখা যাচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এই ডিরেকশনে তৈরি হবে। এবার তারটাকে যদি আমরা একটা লুপ করে নিই, যে এরকম তার আতস কাচের মতো, ডান্ডা সহ আতস কাচের মতো, এর মধ্য দিয়ে কারেন্ট এইদিকে যাচ্ছে, এখান থেকে এইদিকে গিয়ে এইদিকে চলে আসছে, তাহলে আমাদের কি দেখা যাচ্ছে? আমরা কি জানি যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দিকে যায়। আর উত্তর মেরু কখন হবে? যখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে পাবো। তো এই দিক থেকে এইদিকে যাচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যাচ্ছে, তো এই দিক থেকে এইদিকে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলোকেও দেখতে পারো। সলিনয়েডের ক্ষেত্রেও তোমরা এইভাবে বলতে পারে। এবার সলিনয়েডটা কি? যে একটা তারের কুণ্ডলী, মাঝখানে বেশ কিছুটা ফাঁপা জায়গা থাকবে, সেখানে ক্ষেত্রে আরো ইন্টারেস্টিং, তোমার এই দিক থেকে কারেন্ট ঢুকে এখান দিয়ে বেরোচ্ছে, তাই ফিল্ড লাইন গুলো অনেকটা বড় এরিয়া ধরে সলিনয়েডের ক্ষেত্রে হচ্ছে। সেজন্য অনেক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সলিনয়েড স্ট্রাকচারের ইলেকট্রোম্যাগনেটই এখনো পর্যন্ত ব্যবহার করা হয় সমস্ত ক্ষেত্রে। এবং সলিনয়েডের আরেকটা সুবিধা হচ্ছে অনেক বেশি জায়গা জুড়ে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। আর বার ম্যাগনেট তো তোমরা আগেই দেখেছো, নর্থ থেকে সাউথ পোলে যাচ্ছে। আর পৃথিবী একটা ম্যাগনেট, পৃথিবী তো অনেকটা গোলাকার, তো সে তার যদি বলরেখাগুলো আঁকা যায়, তাহলে বলরেখাগুলো এই ধরনের দেখতে হবে। আর এই যে বলরেখা আমরা বললাম, সেখান থেকে অ্যাকচুয়ালি আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট ম্যাগনেটিজমের এসেছে, যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফ্লাক্স। তো ফ্লাক্সটা কি? ইনফরমালি যদি আমরা বলি, তাহলে হচ্ছে অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গোয়িং থ্রু অ্যান এরিয়া। মানে একটা পার্টিকুলার এরিয়ার মধ্য দিয়ে কতগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যাচ্ছে, তার মানে এখানে বুঝতে পারছো এর সাথে ঘনত্ব বা কনসেন্ট্রেশনের সম্পর্ক আসছে। তাহলে কতটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড সেটা বোঝাবার জন্য আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ব্যবহার করতে হচ্ছে। যদি বেশি ফিল্ড লাইন যায় তাহলে বেশি স্ট্রং, যদি কম ফিল্ড লাইন যায় তাহলে কম স্ট্রং। তো ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে আমরা কিভাবে এটাকে বলতে পারি? এ হচ্ছে গিয়ে এরিয়া, বি যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে ফ্লাক্স কে বি ডট এ, বি আর এ দুটোই ভেক্টর প্রোডাক্ট, তার ডট প্রোডাক্ট দিয়ে করা হয়, মানে বি এ কস থিটা। তো কস থিটা মানে এর যদি তোমার এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে তার কস থিটা অ্যাঙ্গেল করে তুমি ফ্লাক্সটাকে দেখতে পাবে। তাহলে এই যে আরেকটা এখানে জিনিস হচ্ছে গিয়ে যে এর ইউনিট কি হবে তাহলে। ধরো যে তুমি একটা জানালাকে এমন ভাবে ওরিয়েন্ট করতে চেষ্টা করছো যে সবচেয়ে বেশি পরিমাণে লাইট ওই জানালা দিয়ে ঘরের ভেতরে আসুক। সেটা করার জন্য তোমাকে কি করতে হবে? জানালাটার যে এরিয়া আছে এ, যদি এখানেও যেমন এ ধরেছি, সেই এটা ধরে নি, সেটাকে তোমার লাইটের আলোর যে রশ্মিগুলো পড়ছে তার সাথে অ্যালাইন করতে হবে। তাহলে যদি থিটা ওখানে 0 করা হয়, তাহলে কস থিটা মানে 1 হবে। এবং তখন কি হবে? যে যতগুলো নাম্বার অফ লাইট রেজ জানালা দিয়ে পাস করবে, যেটাকে এখানে আমরা ফ্লাক্স বলতে পারি চুম্বকের ক্ষেত্রে, সেটা হবে গিয়ে ম্যাক্সিমাম, তাই তো? তাহলে এখানেও তাই। আর যদি জানালাটা তোমার, তার মানে কি, থিটা 0 হচ্ছে মানে হচ্ছে কি এখানে কস থিটা 1 হচ্ছে, মানে তোমাকে
এমন ভাবে রাখতে হবে যেন তার উপরে সমস্ত আলোক রশ্মিগুলো পারপেন্ডিকুলার হয়ে এসে পড়ছে। তাহলে জানালাটা যদি এখন প্যারালাল ভাবে থাকে আলোক রশ্মির সাথে, তাহলে কোনো আলোই জানালার জানালার মধ্যে ভেতরে আসবে না, তার মানে ফ্লাক্সটা শূন্য হয়ে যাচ্ছে। আর এইটা যেহেতু এরিয়ার সাথে সম্পর্কযুক্ত এবং চুম্বক ক্ষেত্রের শক্তিকে প্রকাশ করে, তাই এটাকে টেসলা স্কোয়ার মিটারও বলা যেতে পারে। দেখতে পাচ্ছ তুমি বি এর ইউনিট টেসলা আর এর ইউনিট হচ্ছে গিয়ে এসআই পদ্ধতি মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার, কিন্তু সাধারণভাবে এটাকে আমরা ওয়েবারও বলে থাকি, ঠিক আছে। এবং এই ফ্লাক্স মানে এই যে কতগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পার হয়ে যাচ্ছে, সেটাকে যদি আমরা চেঞ্জ করি, তারের লুপ বলো বা সলিনয়েডে বলো, তাহলে দেখা যায় যে একটা ইলেকট্রিক কারেন্ট তৈরি হচ্ছে বা ইনডিউস হচ্ছে। আর এই যে ইনডিউসড কারেন্ট, সেটা সবসময় তার ডিরেকশন হচ্ছে গিয়ে যে দিকে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে তার উল্টো দিকে। তো এই যে ঘটনাটা সেটাও আবার আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারাডে, এবং এর থেকে উনি একটা কি কানেকশন পেয়েছিলেন ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, এবং ইলেকট্রোম্যাগনেটিজম যে একটা ইউনিফাইড ফিল্ড এখন হয়েছে আমরা পড়ি, সেটার কিন্তু তৈরি হয়েছিল এখান থেকে। তাহলে একটা পরীক্ষা যেটা সহজে তোমরাও করতে পারো, সেটা হচ্ছে গিয়ে একটা বার ম্যাগনেট নিতে হবে, তোমার একটা তারের ওয়্যার লুপ বা একটা সলিনয়েড নিতে হবে। তারপরে যখন বার ম্যাগনেটটা ওয়্যার লুপের দিকে যাবে, লুপের পারপেন্ডিকুলারে মানে তার ভেতরে যাচ্ছে এরকম ভাবে, তো তখন বেশি বেশি ফিল্ড লাইন্স অ্যাকচুয়ালি লুপের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে ফ্লাক্স বাড়ছে। আর তখন দেখা যাবে যে এর উল্টো দিকে এই যে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, তখন একটা কারেন্ট তৈরি হচ্ছে, এবং তার যে ডিরেকশন হচ্ছে সেটা এখানে দেখানো হয়েছে। এবার বার ম্যাগনেটটা যদি বের করে নেওয়া হয়, কারেন্ট দেখা যাবে যে উল্টো দিকে যাচ্ছে। তো আরেকটা জিনিস এখানে খেয়াল রাখা, যে এই যে ইনডিউসড কারেন্ট, সেটা একটা নিজের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, ঠিক আছে। আর এখানে কিন্তু কোনো ব্যাটারি বা কিছু নেই, এটাতে শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড মুভ করছে, মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের বা ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে বলেই শুধুমাত্র কারেন্টটা তৈরি হচ্ছে। এটা পুরোপুরি একটা ইন্ট্রিনজিক ব্যাপার। তাহলে এইখান থেকে আমরা ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স, যেখান থেকে অনেক মোটর তৈরি হয়েছে, সেটা বলতে পারি। তাহলে এই যে কারেন্ট একটা লুপের মধ্যে যে ইনডিউসড হচ্ছে, যেটা ব্যাটারির থেকে আসছে না, শুধুমাত্র চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য আসছে, সেইটা ইউজ করে অ্যাকচুয়ালি আমরা জেনারেটর তৈরি করতে পারি। তো এই ফোর্সটা, এটা একটা ফোর্স তৈরি হচ্ছে, এই ফোর্সটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। এবং যেহেতু এর একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি আছে, শক্তি আছে, এনার্জির আগের থেকে ই বলে পরিচিত, তাই ইলেকট্রোমোটিভ ফোর্সকে এপসাইলন এই সিম্বল দিয়ে বোঝানো হয়। এবং এরও ইউনিট হচ্ছে গিয়ে ওই ভোল্ট, ইলেকট্রিক বিভব যেমন তৈরি হয় তার সাথে তোমরা এটার অ্যানালগি দেখতে পারো, এবং এর ইউনিট হচ্ছে গিয়ে ভোল্টে। তাহলে কতটা কারেন্ট ইনডিউসড হবে সেটা আমরা কি করে বলতে পারি? সেটা আমরা বলতে পারি আই কে এপসাইলন বাই আর। আর হচ্ছে গিয়ে ইন্টারনাল রেজিস্ট্যান্স কতটা আছে লুপের মধ্যে। তাহলে এপসাইলন বা ইলেকট্রোমোটিভ ফোর্স কিসের উপর ডিপেন্ড করে? যে কত তাড়াতাড়ি তুমি ম্যাগনেটটাকে ভেতরে নিয়ে যাচ্ছ, মানে কত তাড়াতাড়ি লুপের মধ্যে মানে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে লুপের মধ্যে। এবং একটা কনস্ট্যান্ট রেটে যদি ফ্লাক্সটাকে আমরা চেঞ্জ করতে পারি, তাহলে আমরা কি বলতে পারি যে এই ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এই ফাইবি, মানে ডেল্টা ফাইবি মানে হচ্ছে গিয়ে ফ্লাক্সের চেঞ্জ, ডেল্টা টি হচ্ছে টাইম, মানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা অ্যাকচুয়ালি ফ্যারাডের ল।
এখানে নেগেটিভ সাইন কেন দেওয়া হয়েছে? কারণ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স ফ্লাক্সের চেঞ্জটাকে অপোজ করে, সেই জন্য এখানে নেগেটিভ সাইন দেওয়া হয়েছে এখানে। তো যত বেশি ফ্লাক্স চেঞ্জ হবে বা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স বেশি হবে, তত ইনডিউসড ইএমএফ বেশি হবে, আর ততই ইনডিউসড কারেন্টও বেশি হবে। তো আজকে এই পর্যন্তই। তো তোমরা কোনো প্রশ্ন থাকলে করতে পারো। যা বাবা, এখানে আছে। সবাই কি সব বুঝতে পেরে গেছে? মনে হচ্ছে সেটাই। বা খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, বা সবাই সব জানে, আমি একটু সহজ জিনিস বলে দিয়েছি। ধরে ধরে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসই বলেছিস, তো আমার তো সন্দেহ আছে, ডাউট থাকার কথা নয়। ও কে একজন হ্যাঁ ম্যাম লিখেছে, ও আচ্ছা। হ্যাঁ, বাহ, এটা ভালো। কি খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, না বুঝতে পেরেছিস কোনটার জন্য হ্যাঁ বললি? হুম, আচ্ছা, বেশ। দেখি। হুম, হ্যাঁ, আমি তো বললাম তো, তুই প্রত্যেকটা স্টেপ একদম ধরে ধরে যেভাবে বলেছিস, তাতে আজকেরটাতে ডাউট থাকার খুব একটা ইয়ে নয়। এবার কালকে আরো অ্যাডভান্স রিসার্চের জিনিসপত্র বললে তখন হয়তো কোশ্চেন করবে। ঠিক আচ্ছা, আছে, থ্যাংক ইউ, সবাই বুঝতে পেরেছে বলে। আমার ভয় ছিল যে আমি বুঝিয়ে বলতে পারবো কিনা। দেখেছিস তো কত ভালো পড়াচ্ছিস। আচ্ছা দাঁড়া, তোর পরের ক্লাসটা ঠিক করতে হবে। হুম, হ্যাঁ, ঠিক আছে, ওটা তোর সঙ্গে পরে কথা বলে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে ঠিক তাহলে। আছে তাহলে, গুড নাইট সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ ঝুমা, থ্যাংক ইউ ঠিক স্টুডেন্টস। আছে, থ্যাংক ইউ নেবলিনা। গুড হ্যাঁ, নাইট। রাখছি তাহলে। হ্যাঁ।